বিচারের বিষয় যে ইন সার্চ অফ হিউম্যান অরিজিন, এই বিষয়টা আজকে আমি বলতে চাই। বেসিক্যালি তোমরা জেনেছ এর মধ্যে যে প্লেস্টোসিন যুগে বা কোয়াটারনারি যুগে প্রথম মানুষ এসছে, আর কোয়াটারনারি পূর্ব যুগে যে প্রাইমেটস আছে, অ্যাপস আছে, এদের উপরে এটি ধারণা না থাকলে আসলে হিউম্যান অরিজিনটা সম্পর্কে বোঝা যায় না। এবং মানুষ এক্স্যাক্টলি কোত্থেকে এসছে আমরা কিন্তু আসলে এখনো জানি না। বিভিন্ন সময় আমরা মানে জিওলজিক্যাল ডিপোজিট থেকে আমরা প্রাণীদের কঙ্কাল পেয়ে থাকি, এবং এই কঙ্কালগুলো আমাদেরকে ধারণা দেয় এটা কি মানে আদি মানুষ না আদি প্রাইমেট ইত্যাদি। এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই প্রাইমেটের বা অ্যাপসের স্কেলিটন বা স্কেলিটনের অংশ বিশেষ আমরা পাচ্ছি। আর সেগুলো যে ক্রোনোলজিক্যাল বিকাশ, ক্রোনোলজি মানে হচ্ছে যে একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, এরকম না। হয়তো একটা স্কেলিটন পাচ্ছি এবং তারপরে দেখা যাচ্ছে যে কয়েক হাজার কয়েক লাখ বছর পরে আরেকটা স্কেলিটন পাচ্ছি, যে কারণে আসলে স্পষ্টভাবে বলা ঠিক হবে না যে এই প্রাইমেট থেকে বা এই অ্যাপস থেকে মানুষের উদ্ভব হয়েছে, এটা বলা ঠিক হবে না। বরং মানুষ এবং অ্যাপের মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক আছে বা পার্থক্য আছে। যেমন এখন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে, যেটা প্রাইমেটস বা অ্যাপসটা পারে না। মানুষের আঙ্গুলটা যেরকম সোজা, অনেক অনেক মানে অধিকাংশ অ্যাপসেরই বা বানরেরই আঙ্গুলটা সোজা নেয়, এবং খাদ্য সংগ্রহ করার জন্য 2-4টি প্রাণী ছাড়া বাকিরা কিন্তু ওইভাবে তার আঙ্গুলগুলো ব্যবহার করতে পারে না বা বাঁকাতে পারে না। ওদের মস্তিষ্কের পরিমাণ মানুষের চেয়ে অনেক ছোট, এবং একসাথে আমরা যেমন অনেক বিষয়ে কথা বলতে পারি, ওরা কিন্তু একসাথে অনেক বিষয়ে কথা বলতে পারে না। হয়তো স্ক্রিমিং করে মানে চিৎকার করে, আওয়াজ করে ইত্যাদি, কিন্তু একসাথে অনেকগুলো বিষয়ে কথা তারা বলতে পারছে না। আবার যাও আওয়াজ করে মানুষের কথা যেমন অর্থবোধক হয়, তাদের কথা অর্থবোধক কিছুটা আছে, যেমন প্রবদ্ধ হওয়ার জন্য তারা কিন্তু সব কথা আমাদের মতো অর্থবোধক হয় না। শুধু জীবনযাপনের ক্ষেত্রে আমরা যেমন আড্ডা দেই, সংঘবদ্ধভাবে চলি, একটা পরিবারকে বিশ্বাস করি বা একটা সোসাইটিকে বিশ্বাস করি, ওরা এরকম সংঘবদ্ধভাবে তাদের সোসাইটি, তাদের পরিবার, তাদের জ্ঞাতি গোষ্ঠীর সাথে মিলে চলে ইত্যাদি একটা মিল আমরা লক্ষ্য করি। আমরা যে প্রাইমেটসদের যে রেকর্ড পাই, এই প্রাইমেটসদের রেকর্ডের মধ্যে আমরা বলতে পারি যে মায়োসিন এবং প্লায়োসিন, তোমরা জানো যে এটা টারশিয়ারি পিরিয়ডের একটা বিভাজন। বাই দিস টাইম তোমরা জিও আর্কিওলজি কোর্সে জেনে গেছো যে টারশিয়ারি পিরিয়ড হচ্ছে যে পিরিয়ডে যে মানে 5টি ভাগ আছে: প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন, মায়োসিন অ্যান্ড দেন প্লায়োসিন। এই পিরিয়ডটা আমরা মানুষের কোনো অস্তিত্ব পাইনি, কিন্তু এই পিরিয়ডে আমরা অসংখ্য প্রাইমেটস পেয়েছি। এবং যিনি ডিসকভারার, তিনি প্রথম এটা ডিসকভারি করেন এবং তারপরে মিডিয়াতে আসে যে মানে মানুষের মানে আদি রূপ তিনি ডিসকভার করেছেন। এবং এটা নিয়ে নানা ধরনের কনফিউশনগুলো তৈরি হয়, আর সে কারণে পরে এটা আলোচনা, গবেষণা ইত্যাদি করে এটাকে কতগুলো শ্রেণীতে বিভক্ত করে। তো এখন আমরা যে শ্রেণী বিভাজন, কিছু লিস্ট তোমাদেরকে আমি বাই দিস টাইম দিয়েছি। যেমন দ্য আর্লিয়েস্ট যে এভিডেন্সটা আছে সেটা হচ্ছে রামাপিথেকাস,
যার সময়কাল ধরা হয় 14 মিলিয়ন ইয়ার্স অ্যাগো বা 14 to 15 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। তারপর আছে ড্রায়োপিথেকাস, যার সময়কাল ধরা হয় অলমোস্ট 12.5 to 11.1 মিলিয়ন ইয়ার্স বিফোর। এরপরে নাকালিপিথেকাস, তারপর ধরো ওরিওপিথেকাস ইত্যাদি আছে। তো আমি এক এক করে তোমাদেরকে ধারণা দিই যে এই ক্লাসিফিকেশনে আসলে প্রাইমেটসদেরকে বিভাজন করা হয়েছে। এখন যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে যে অ্যানথ্রোপোলজিস্ট এবং প্যালিওন্টোলজিস্ট যারা আছেন তারা মনে করেন যে মেবি ফ্রম 6 to 8 মিলিয়ন ইয়ার্স, 6 to 8 মিলিয়ন ইয়ার্সের সময় থেকেই আসলে কোনো একটি অ্যাপ থেকে বা কোনো একটি প্রাইমেট গ্রুপ থেকে মানুষ এবং প্রাইমেট ডাইভারজেন্স এর আগে এটা আসলে সম্ভব নয়, কারণ একটা প্রাইমেট থেকে আরেকটা প্রাইমেটে ডেভেলপ করেছে। তো সেদিক থেকে আমরা প্রথম যে আর্লিয়েস্ট প্রাইমেটস গ্রুপ বলি সেটাকে হচ্ছে রামাপিথেকাস। রামাপিথেকাস এমন একটা প্রাইমেটস ছিল, মানে ইন্ডিয়াতে পাওয়া গিয়েছে যে কারণে, মানে নর্থ ইন্ডিয়ান রিজন থেকে পাওয়া যাওয়ার কারণে এর নাম দিয়েছে দ্য আর্লিয়েস্ট ম্যান রাম, তার থেকে রামাপিথেকাস নাম দিয়েছে। আবার আরেকটি স্কেলিটন সেটাকে নাম দিয়েছে শিবাপিথেকাস। গ্রুপটা একই, রামাপিথেকাস এবং শিবাপিথেকাস একই গ্রুপ। এবং এরকম এই ইন্ডিয়াতে যেমন পাওয়া গেছে, এটা মানে এশিয়াতে যেমন পাওয়া গেল, আফ্রিকাতেও পাওয়া গেছে। নট নেসেসারি যে এটা শুধুমাত্র ইন্ডিয়াতেই ছিল এরকম না, আফ্রিকাতেও পাওয়া গেছে। তো এবং যেহেতু মানে প্রথম পাওয়া গেছে সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে রামাপিথেকাস। এবং সম্ভবত 1932-তে এর ডিসকভারি হয়েছিল, কিন্তু 1960-এর দশক পর্যন্ত এর ভালো কোনো ইন্টারপ্রিটেশন ছিল না। 1960-এর দশকে এর ইন্টারপ্রিটেশনে স্টাডি করেছে তার চোয়াল, তার ফেসিয়াল অবয়ব এবং তার দাঁত, স্পেশালি মোলার এবং প্রিমোলার স্টাডি করে বলছে যে এটা দ্য আর্লিয়েস্ট, মানে মানুষ এখান থেকে অর্থাৎ রামাপিথেকাস থেকে বিকশিত হয়েছে। এবং এর যে মোলার এবং প্রিমোলার এর সাথে অস্ট্রালোপিথেকাসের মানে একটা মিল রয়েছে, ফলে মেবি রামাপিথেকাস ইভলভ হয়ে অস্ট্রালোপিথেকাস হয়েছে। তাহলে ডেটটা হচ্ছে 14 to 15 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। এখন এই কনফিউশনটা আবার ধরো বায়োকেমিস্ট, প্যালিওন্টোলজিস্ট এরা আবার রিসার্চ করেছে এবং তাদের মানে রিসার্চ করে তারা যে বলেছে যে এত আগে এটা সম্ভব না, তাই না? এবং তাদের যে ব্লাড প্রোটিন আছে সেই প্রোটিন টেস্ট করে তারা বলেছে যে না, এটার অরিজিনটা এরকম নয়, এবং তারা চ্যালেঞ্জ করেছে। এবং পরে দেখা গেল যে না, আসলে রামাপিথেকাস ড্রায়োপিথেকাস গ্রুপেরই একটি অংশ। তাহলে ড্রায়োপিথেকাসদের একটি শাখাই হচ্ছে রামাপিথেকাস এবং শিবাপিথেকাস, এটা বলা হচ্ছে। ফলে রামাপিথেকাস থেকে হিউম্যানের অরিজিন, এই যে বাণীটি ছিল 60-এর দশকে, 1980-র দশকে এসে আর এটা এক্সিস্ট করেনি। কেননা বলা হচ্ছে যে না, মানে তাদের যে চোয়াল, যে ভি শেপ আর মানুষের চোয়ালের মধ্যে যে পার্থক্য সেটা দেখিয়ে বলেছে যে না, এটা আসলে এক্স্যাক্টলি এর থেকে মানুষের বিকাশটা ঘটেনি। এর পরের দ্য আর্লিয়েস্ট হচ্ছে ড্রায়োপিথেকাস। ড্রায়োপিথেকাস হচ্ছে যে এটার
একটা গ্রিক ওয়ার্ড, মানে ড্রুস, ড্রায়ো, মানে গ্রিক ওয়ার্ড ড্রুস থেকে এসছে ড্রায়ো, যার অর্থ হচ্ছে ওক ট্রি, অর্থাৎ ওক গাছ। এবং প্রচুর ওক গাছে তারা বেড়াতো, এবং এই জন্য তাদের আরেকটি নাম মানে আমাদের সাউথ এশিয়া বা বাঙালিকরণ করা হয়েছে, মানে গেছো বানর, অর্থাৎ গাছে চড়ে বেড়াতো। এবং এটা খুব ভেরি ইন্টারেস্টিং, প্রচুর ড্রায়োপিথেকাস পাওয়া গিয়েছে। এটা হচ্ছে 12.5 টু 11.1, দ্যাট মিনস মানে মায়োসিন পিরিয়ডের এই ইয়েটা লেট মায়োসিন পিরিয়ড আমরা বলি। এবং এই সময় একটা ওয়ার্মার পিরিয়ড ছিল যখন প্রচুর ফ্রুটস হতো, এবং অস্ট্রিয়াতে যে ড্রায়োপিথেকাসদের স্কেলিটন গুলো পাওয়া গেছে বা মানে কঙ্কালের অংশবিশেষগুলো পাওয়া গেছে, সেগুলো দেখে ধারণা করা হচ্ছে যে এরা প্রচুর মিষ্টি জাতীয় ফ্রুটস খেয়েছে, এবং মিষ্টি জাতীয় ফ্রুটস খাওয়ার কারণে, আমি জানি না, আমি আসলে এই ফিল্ডের লোক না, বলছে যে মধু, মিষ্টি মিষ্টি ফল ইত্যাদি খাওয়ার কারণে এক ধরনের ইউরিক অ্যাসিড ডেভেলপ করে, যেটা ইনক্রিজ দ্য ইন্টেলিজেন্স, অর্থাৎ এই অ্যাপসের মধ্যে একটা ইন্টেলিজেন্স ডেভেলপ করেছিল, এবং সার্ভাইভিং রেটটা বেড়ে গিয়েছে। আমরা এদের যে হাত পেয়েছি এবং পায়ের মানে অংশ বিশেষ পেয়েছি, তাতে আমরা দেখি যে তারা খুব গাছে চড়ে বেড়াতো। এবং এর উপরে যে অ্যানথ্রোপোলজিস্টরা কাজ করেছেন, রিসার্চ করেছেন, তারা বলেছেন যে তারা বাইপেডালও ছিল, অর্থাৎ মানে দুই পায়ে চলতে পারত। এটা কিন্তু একটা বড় ইভেন্ট, মানে হোল হিউম্যান হিস্ট্রির জন্য, যে প্রথম দাঁড়াতে পারা। যেমন একটা শিশু বাচ্চার যখন 1 বছর হয়, একটা স্টেপ দেয়, আর স্টেপটা দিলেই কিন্তু পরিবারের মধ্যে একটা আনন্দ তৈরি হয়। তাহলে হোল হিউম্যান হিস্ট্রিতে বাইপেডাল হওয়া, মানে দুই পায়ের উপর ভর করে চলা, এটা একটা বড় বিষয়। ড্রায়োপিথেকাসের গবেষক যারা ছিলেন তারা বলছেন যে সে গ্রাউন্ড ডুয়েলার ছিল, দুই পায়ে চলতে পারত, যদিও এটা তার পেলভিক বোন দেখে অনেকে বলেছে, কিন্তু মনে হয় সেটা ছিল না, বরং তাদের হাতগুলো একটু লম্বাটে ছিল, প্রসারিত ছিল, যে কারণে গাছে চড়ে বেড়াবার মতো যে ক্ষমতা, সেটির জন্যই আমরা দেখি যে তাদেরকে গেছো বানর বলা হয়, বা ওই যে ড্রুস মানে ওক ট্রি তে বেড়ানোর যে প্রাণী, সেটা সেই হিসাবে তাদেরকে দেখা হয়। তবে আমাদের যে বর্তমান শিম্পাঞ্জি, ওরাংউটাং, গরিলা, এই যে প্রাণীগুলো আছে, এর বৈশিষ্ট্যের সাথে তার বৈশিষ্ট্যের মিল রয়েছে, এবং এই মিল থাকার কারণে আমরা বলে থাকি যে, বা মানে অ্যানথ্রোপোলজিস্টরা বলে থাকেন যে বেসিক্যালি এই ড্রায়োপিথেকাসই বিবর্তিত হয়ে শিম্পাঞ্জি, গরিলা এবং ওরাংউটাং এটাতে বিবর্তিত হয়েছে। আরেকটি প্রাণী মানে বানর অ্যাপ, যেমন প্লায়োপিথেকাস। প্লায়োপিথেকাস আসলে ইটালির কোল এক্সট্রাক্ট করার সময় কোল মাইন থেকে ডিসকভারি হয়েছে, এবং এটা বলা হচ্ছে মায়োসিন পিরিয়ডে, বাট এক্সাক্ট ডেট আমি পাইনি, এই জন্য আমি এটা কোন গ্রুপে পড়বে আমি বলতে পারছি না। কিন্তু আমরা দেখি যে এই প্রাণীটি পৃথিবীতে বিচরণ করেছিল মায়োসিন পিরিয়ডে, এবং তার সাথে বর্তমানে যে জীবিত গিবন আছে, গিবন তার সাথে একটা মিল আছে। ধরে নেওয়া হয় যে এই অর্থাৎ প্লায়োপিথেকাস থেকে গিবনের, বর্তমান এক্সিস্টিং গিবনের জন্ম হয়েছে। অ্যারাউন্ড 9.5
9.9 9.8 মিলিয়ন ইয়ার্স থেকে আরেকটি প্রাইমেটের স্কেলিটন আমরা পেয়েছি কেনিয়া থেকে। তাকে বলা হয় নাকালি পিথেকাস। এটাও লেট মায়োসিন পিরিয়ডেরই একটি স্কেলিটন। তাদের চোয়ালের অংশ, তাদের যে মাড়ির দাঁত, মোলার, তাই না, এরকম এবং আরো দাঁতগুলো পাওয়া গেছে। এবং বলা হচ্ছে যে এদের বৈশিষ্ট্যের সাথে, দাঁতের বৈশিষ্ট্যের সাথে আমাদের বর্তমান যে ওরাংওটাং আছে, তা এই ওরাংওটানের সাথে তার মিল রয়েছে। তার মানে ড্রায়োপিথেকাসের সাথেও ওরাংওটানের মিল আছে, আবার নাকালি পিথেকাসের সাথেও মিল আছে। মানে একটা হচ্ছে 12.5 মিলিয়ন ইয়ার্স অ্যাগো ড্রায়োপিথেকাস, আর 9.9, তাই না? তাহলে ড্রায়োপিথেকাস থেকে বেসিক্যালি নাকালি পিথেকাসের জন্ম হয়েছে, কেনিয়া থেকে পাওয়া গেছে। এবং এটারও যেহেতু ওরাংওটানের সাথে মিল রয়েছে, তো আমরা বলতে পারি যে নাকালি পিথেকাসের পরবর্তী বংশধর হচ্ছে ওরাংওটাং, হিউম্যান না, মানুষ না, তাই না? এবং তারা যে হার্শ একটা এনভায়রনমেন্টে ছিল কেনিয়াতে, যে এটা বলা হচ্ছে হার্ড লিফ গ্রো করতো, এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে তারা কেনিয়াতে বসবাস করেছে এবং উডল্যান্ড এনভায়রনমেন্টে ছিল। এখন হার্ড লিফ আমরা কিসে পাই? যেমন ধরো সন গাছ একটু মোটা, শক্ত ইত্যাদি। তো এই টাইপের একটা এনভায়রনমেন্টে তারা বসবাস করেছিল। এরপরে আমরা অ্যারাউন্ড 9.6 to 8.7 মিলিয়ন ইয়ার্স আগে নাকালি পিথেকাসের পর আরেক ধরনের প্রাইমেটের কঙ্কাল আমরা পেয়েছি, সেটা হচ্ছে ঔরানোপিথেকাস। এটা ইউরেশিয়া থেকে পাওয়া গেছে, বলকান রিজন যে এরিয়া, সেই এরিয়া থেকে পাওয়া গেছে। এবং তার সময়কাল ধরা হচ্ছে 9.6, মানে এটা স্ট্র্যাটিগ্রাফি অনুসারে 9.6 to 8.7 মিলিয়ন ইয়ার্স অ্যাগো এই প্রাইমেটটি পৃথিবীতে বিচরণ করেছিল। এর দুটি গ্রুপ আছে, একটি হচ্ছে ঔরানোপিথেকাস মেসিডোনিয়ানসিস, মানে মেসিডোন থেকে পাওয়া, আরেকটা হচ্ছে ঔরানোপিথেকাস টুরকে, মানে টার্কি থেকে পাওয়া। এবং এটাও লেট মায়োসিন পিরিয়ডেরই একটি প্রাইমেট। কিন্তু এর বৈশিষ্ট্যের সাথে আসলে আমরা বর্তমানে কোন প্রাণী আছে আমরা বলতে পারছি না। তবে এর যে অ্যানাটমি আছে, এর যে স্কেলিটাল পার্টগুলো আছে, এর অনেকটাই ড্রায়োপিথেকাসের সাথে মিল আছে। ফলে 12 মিলিয়ন ইয়ার্স আগে যে ড্রায়োপিথেকাস ছিল, তারই পরবর্তী বংশধর হচ্ছে এই ঔরানোপিথেকাস। এটা আমাদেরকে ধারণা দেয়। এরপরে আমরা পাই ওরিওপিথেকাস। এটাও আমরা ইটালি থেকে পেয়েছি এবং এটাও ড্রায়োপিথেকাসের একটি ব্রাঞ্চ। এবং ওরিওপিথেকাসকেও যে স্টাডি করে তারা বলছে বাইপেড, মানে অর্থাৎ দুই পায়ে তারা চলতে পারত, এটা বলছে। যদিও এত আর্লি এজে, মানে দ্যাট মিনস সময়কালটা হচ্ছে ওরিওপিথেকাস মানে 8 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, এরকম একটা সময়কালকে নির্দেশ করে। এবং এই সময় আসলে দুই পায়ে চলার মতো বা হিউম্যান ফর্মে আসার মতো অবস্থায় কেউ ছিল না। তবে
তার ড্রায়োপিথেকাস, এটা বেসিক্যালি ব্রাঞ্চ অফ ড্রায়োপিথেকাস, এবং তার হাতগুলো যে পরিমাণ লম্বা তাতে মনে হচ্ছে সে গাছে চড়ে বেড়াতো। দে ওয়ার নট গ্রাউন্ড ডুয়েলার, মাটিতে তারা বসবাস করেনি, এবং সেটার প্রমাণ আমরা তার স্কেলিটনে আমরা পাই। এরপরে যে স্কেলিটনটি আমরা আবিষ্কার করেছি, মানে আমরা আমাদের হাতে আসছে, সেটা হচ্ছে সাহেল অ্যানথ্রোপাস। সাহেল অ্যানথ্রোপাস এটাও মায়োসিন পিরিয়ডের 7 মিলিয়ন ইয়ার্স অ্যাগো তার স্ট্র্যাটিগ্রাফি আছে। এবং তোমরা আফ্রিকার চাঁদের নাম নিশ্চয়ই শুনেছ। আফ্রিকার চাঁদ থেকে তার এই স্কেলিটনটা ডিসকভার করা হয়েছে। এবং তার সাথে পরবর্তী জেনারেশন যে অর্ডোরিন প্রাইমেট, আমি যেটা একটু পরেই বলবো, অর্ডোরিনের অনেক মিল আছে, যেটা প্রমাণ করে যে সাহেল অ্যানথ্রোপাস চাঁদের চাঁদ থেকে পাওয়া একটি স্কেলিটন, তার সাথে অর্ডোরিন তার স্কেলিটনের মিল আছে। পরবর্তী প্রায় 1 মিলিয়ন ইয়ার্স লেটার যে স্কেলিটন আছে তার সাথে মিল আছে। ফলে সাহেল অ্যানথ্রোপাস থেকে বেসিক্যালি অর্ডোরিনের ডেভেলপমেন্ট হয়েছে। এবং এটাই বলা হয় যে কমন অ্যানসেস্টার অর্ডোরিন এবং সাহেল অ্যানথ্রোপাস, এই দুটি অ্যাপের কমন অ্যানসেস্টার থেকেই আসলে শিম্পাঞ্জি এবং হিউম্যানের ডাইভারজেন্স হয়েছে। অর্থাৎ এই যে পৃথক গ্রুপ তৈরি হয়েছে, যে পৃথক গ্রুপ থেকে আলটিমেটলি হিউম্যানের ডেভেলপমেন্ট হয়েছে। নট নেসেসারি যে এর থেকেই হয়েছে, এর পর থেকে আসলে ডেভেলপমেন্টটা হয়েছে। তবে এর এই সাহেল অ্যানথ্রোপাস এবং তার পরবর্তী অর্ডোরিন, এদের সাথে কিন্তু এরা কিন্তু বাইপেডাল ছিল, এটা আমরা ধারণা করতে পারি। এবং কেনিয়া থেকে যে স্কেলিটনটা পাওয়া গেছে, যে মানে এভিডেন্স গুলো এসছে, সেটার নাম হচ্ছে অর্ডোরিন, যেটা সাহেল অ্যানথ্রোপাস থেকে, চাঁদের অ্যানথ্রোপাস থেকে 1 মিলিয়ন ইয়ার্স লেটার। এবং এটা 6 মিলিয়ন, আমি বলেছি যে অ্যারাউন্ড 6 মিলিয়ন ইয়ার্স এর দিক থেকেই আসলে এই ব্রাঞ্চটা আলাদা হয়ে একটা হিউম্যান অরিজিনে যায়, আর একটা হচ্ছে শিম্পাঞ্জি। এই সব কিছু কিন্তু আসলে আবার অ্যাজাম্পশন, কেননা আমাদের ক্রনোলজিক্যাল ডাটা নেই। 1 মিলিয়ন মানে কিন্তু অনেক সময়। তো অর্ডোরিন হচ্ছে কেনিয়া থেকে প্রাপ্ত, এবং কেনিয়ার তুগেন ভাষায়, কেনিয়ার যে তুগেন ভাষা, সেই তুগেন ভাষায় মানে অর্ডোরিন কথাটার অর্থ হচ্ছে অরিজিনাল ম্যান। অরিজিনাল ম্যান অ্যারাউন্ড 2000 ইয়ার্স, মানে 2000 এর দিকে, মানে 2000 সালের দিকে এর আবিষ্কার হয়েছে। এর যে ম্যান্ডিবল, তারপর বোন ডিস্ক, টিথ, ফিমার, হিউমারাস, এগুলো ইভেন ফ্যালাঞ্জেস, এগুলো প্রমাণ করে যে এরা একটু ভিন্ন আঙ্গিকের প্রাইমেটস, এবং ভেরি ক্লোজ টু হিউম্যান ফিচার্স, এবং বাইপেডালিজম তারা রপ্ত করেছে অর্ডোরিন অ্যারাউন্ড 6 মিলিয়ন ইয়ার্স বিফোর। তারা এটা অ্যাডাপ্ট করেছে, এবং ওরা দে ওয়ার ভেরি ক্যাপাবল টু সার্ভাইভ, এবং তারা ড্রাই এভারগ্রিন ফরেস্ট অর এনি সর্ট অফ হার্শ ক্লাইমেটে তারা বসবাস করতে পারত। অর্ডোরিনের পর থেকেই আমরা হোমিনিনি মানে হিউম্যানের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি। ভেরি রিসেন্টলি 2000 সালের পরেই আমরা দেখি যে আরেকটি পাওয়া গেছে ইথিওপিয়াতে, প্রাইমেটস, এর নাম হচ্ছে আরডি পিথেকাস।
এবং তোমরা যদি ইউটিউবে আরডি পিথেকাস নাম দিয়ে সার্চ করো, দেখবা যে এই প্রাণীটি খুব বেশি দূর না, মেবি হয়তো 20 or 100 মিটার সে দুই পায়ে চলে বেড়াচ্ছে, একটা প্রাইমেট অ্যাপ। এবং আরডি পিথেকাসের ডিসকভারি এটা বড় ডিসকভারি, এবং আরডি পিথেকাস বাইপেডাল ছিল, এটা 100% বলা যায়। আর বাকি যে ক্লেমগুলো ছিল এটা অতিরঞ্জিত এক ধরনের ক্লেম। কিন্তু আরডি পিথেকাস থেকে বেসিক্যালি এই অ্যাপটি, সে কিন্তু হিউম্যান না, আমি আবারও বলছি, সে কিন্তু হিউম্যান না। যে তারা প্রথম হাঁটতে পারে, কিন্তু ফর লং ডিস্টেন্স তা কিন্তু না। ইভেন সাম স্টেজে তারা কিছু ধরনের ওয়েপেন একটা ব্যবহার করতে পারে। তো ওয়েপেন মিনস একটা পাথর ছুড়ে দিল বা কিছু করলো, সেরকম একটা ব্যবহার তারা করতে পারে। ফলে আরডি পিথেকাসের পরে আমাদের কাছে বেসিক্যালি কোনো স্কেলিটন নাই, যে স্কেলিটনটা প্রমাণ করবে যে এর থেকে হিউম্যানটা ডেভেলপ করেছে। তো আরডি পিথেকাসকে আমরা ধরে নিই ধরো 4.5 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। আর এরপরেই আমাদের চলে আসে অস্ট্রালোপিথেকাস, যেখান থেকে আমরা, সে কিন্তু পিথেকাস, আমি বলছি না হিউম্যান, অস্ট্রালোপিথেকাস থেকে আমরা হিউম্যান জেনারেট করছে সেটা আমরা মনে করি। তবে অস্ট্রালোপিথেকাস ইজ নট দ্য হিউম্যান। যদি হিউম্যান হতো তাহলে তো আমি মানে হোমো শব্দটা বলতাম। ফলে অস্ট্রালোপিথেকাস এখনো হোমো না। তারপরে ডেভেলপমেন্টটা হচ্ছে হোমো ইরেক্টাস, দ্যাট মিনস নাও মানে নর যে দাঁড়াতে পারে, দেন হোমো সেপিয়েন্স, অ্যান্ড দেন হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। এভাবেই আমরা দেখি যে একটা ডেভেলপমেন্টটা হয়েছিল। তো মানে আমি প্লেস্টোসিন পিরিয়ডের এই ফসিলগুলো সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমরা নানা কথা শুনি যে বানর থেকে মানুষের অরিজিন এটা সেটা, তার সাথে আমরা মিল এবং অমিলটা দেখছি যে না, আমরা কোনোভাবেই প্রমাণ করতে পারি না যে এর থেকে ডেভেলপমেন্ট হয়েছে, বরং আমরা অনুমান করি, থিওরি দেই এবং ধারণাগুলো দিতে থাকি যে না, ওকে, এর কোনো ব্রাঞ্চ থেকে হয়েছে, বাট উই ডোন্ট হ্যাভ দ্য এক্সাক্ট এভিডেন্স। তো এই নলেজটুকু থাকা দরকার মানুষের বিবর্তন ইতিহাস বোঝার জন্য। প্লেস্টোসিন হচ্ছে কোয়াটারনারি পিরিয়ডের একটা ডিভিশন। প্রি কোয়াটারনারি হিউম্যান বা প্রি কোয়াটারনারি অ্যানিমেল ফসিল সম্পর্কে একটি বিবরণ তোমাদের প্রশ্ন আসতে পারে। তোমরা যদি এরকম একটু বিবরণ দাও, তোমাদের অ্যানথ্রোপোলজিস্ট হতে হবে না, তোমাদের প্যালিওন্টোলজিস্ট হতে হবে না, একটা মিনিমাম কমন সেন্স যদি তোমরা ডেভেলপ করতে পারো, দেন ইট উইল হেল্প। আমি বিশ্বাস করি যে তোমরা বুঝতে পেরেছো আমার কথাগুলো। দীর্ঘদিন পর আবার আমরা ক্লাসে ফিরে এসেছি। তোমাদের ধন্যবাদ যে তোমরা অংশগ্রহণ করেছো। তো আজকে মানুষের অরিজিন খুঁজতে গিয়ে আমরা প্লেস্টোসিন ফসিলগুলো সম্পর্কে ধারণা নিয়েছি, এবং কোনোভাবেই আমরা প্রমাণ করতে পারিনি যে এখান থেকে এসছে, শুধু আমরা অনুমান করতে পারি। তো আজকের ক্লাস এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাস করব অ্যাবাউট অস্ট্রালোপিথেকাস, এবং এই ডেটটা আমি তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদেরকে অশেষ ধন্যবাদ।